সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বন্যা কবলিত বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিতকে দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শনিবার তিনি ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম সফর করবেন। আতিকুর রহমান রুমন আরও জানান, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। তবে সার্বিক পরিস্থিতি এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বন্যা কবলিত এলাকায় নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্ন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্যোগের সুযোগ নিয়ে যাতে কোনো অসাধু চক্র চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। এদিকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যা কবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে প্রায় 2 বছরের নির্বাসন শেষে আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বছর বয়সী এই রাজনীতিক তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে। জেনেই তিনি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনার ভাষায়, নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যুও আসে, আমি চাই তা আমার নিজের মাটিতেই হোক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্তও ঝরেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে বারবার দাবি জানিয়ে আসছে ঢাকার বর্তমান সরকার। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে নিতে চায় এবং এজন্য ভারতকে বারবার চিঠি দিচ্ছে। তবে তিনি নিজেই দেশে ফিরে যাবেন। তার এই প্রত্যাবর্তনের বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি বলেও নিশ্চিত করেছেন তিনি। দলের প্রায় সব স্তরের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে এবং অনেকেই আত্মগোপনে আছেন উল্লেখ করে শেখ হাসিনা জানান, তিনি দেশে ফিরে দলের সবাইকে একসঙ্গে নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন। বিচার প্রক্রিয়া শুরু হলে বর্তমান আদালত কতটা প্রহসনমূলক তা তিনি দেশের মানুষের সামনে প্রমাণ করতে চান। তবে ঠিক কবে বা কোন আদালতে তিনি আত্মসমর্পণ করবেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। শেখ হাসিনার পাশাপাশি ভারতের নির্বাসিত আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতারাও দেশে ফিরে আত্মসমর্পণ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশে ফেরার বিষয়ে ঢাকার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি জানিয়ে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার বা ন্যায় বিচার নিয়ে কোনো গোপন আলোচনা হতে পারে না। দীর্ঘদিন দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের ভুল ত্রুটি হতে পারে স্বীকার করে তিনি বলেন, সরকারের ভালো মন্দ বা ঠিক ভুল বিচারের অধিকার কেবল জনগণের। সেই বিচারের ভার তিনি দেশের মানুষের উপরেই ছেড়ে দিতে চান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আসার পরিকল্পনার খবরটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার পলাতক নেতাকর্মীদের নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করার পর থেকেই প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও অভিযোগ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাযজ্ঞের দায়ে আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তিনি বলেন, হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না সেটি তাদের দলীয় বিষয়, তবে জনগণ চায় তার বিরুদ্ধে চলমান মামলার রায় যেন কার্যকর হয়। বর্তমানে আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করছে না। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শেখ হাসিনার এই বক্তব্যের পেছনে গভীর কোনো রহস্য বা রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তিনি বলেন, হাসিনার এই ঘোষণার পেছনে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে। আমরা সন্দেহ করছি বর্তমান সরকারের ভেতরের কোনো অংশ হয়তো আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করে যারা ভোট গণনায় এদিক ওদিক করার চেষ্টা করবে তাদের মনে রাখতে হবে, এমন কোনো হাত আর থাকবে না। ক্ষমতার দাপট দেখিয়ে যারা অতীতে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে সেই ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক দেন তিনি। বিএনপির সমালোচনা করে সার্জিস আলম বলেন, আপনারা অতীতে যেভাবে প্রশাসন ও ক্ষমতার অপব্যবহার করে এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সরকার বা সিস্টেমের কোনো অংশই যদি জনগণের প্রত্যাশার বিপরীতে কাজ করে তবে তরুণ প্রজন্ম তা সহ্য করবে না। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, আরো অনেকেই উপস্থিত ছিলেন। এই সমাবেশে সার্জিস আলম বলেন, পারিবারিক বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে পরিবর্তনের পক্ষে দাঁড়াতে হবে। সংসদে জাতীয় নাগরিক পার্টির বর্তমান ভূমিকার প্রশংসা করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে এনসিপির মাত্র ৬ জন সদস্য সংসদ থাকলেও তাদের ৫ মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৪৫ মিনিট ব্যয় করতে হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে। আমরা যদি ৪৫ মিনিট সময় পাই তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে। এই তরুণ প্রজন্ম কারো কাছে তাদের বিবেক বন্ধক দেয়নি। তিনি আরো বলেন, এনসিপির এই ৬ জন সদস্য আসলে ২১২ জনের সমপরিমাণ শক্তি ও প্রভাব রাখেন। নির্বাচনী অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, যখন এনসিপি নির্বাচনে অংশ নেয় তখন প্রতিপক্ষ তাদের চিলড্রেন পার্টি আখ্যা দিয়ে উপহাস করেছিলেন। তাদের ধারণা ছিল এনসিপি ৫০০ ভোটও পাবে না, কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদের ভোট ১,৬৮,০০০-এ পৌঁছায় এবং কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি। আগামীতে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেয়র নির্বাচনে তরুণদের বেশি বেশি অংশগ্রহণের আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, পরাজিত হলেও সমস্যা নেই, অন্তত নিজের ভোট নিজে পেলেও নির্বাচনে থাকুন। যতদিন তরুণ প্রজন্ম রাজপথে এবং নেতৃত্বে সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশ পিছিয়ে পড়বে না।